This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রোববার ঠোঁটকাটা আমি শুভজিৎ। আর শুরুতেই ব্রেকিং দিয়ে শুরু করব। ভারতীয় সেনাকে আগেই ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই মতো প্রস্তুতি পুরোদমে চলছে আপনারা জানেন। আর এই আবহে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নৌসেনার পর এবার বায়ুসেনা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী। দিল্লিতে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান এপি সিং এর সঙ্গে আধ ঘন্টারও বেশি সময় ধরে নরেন্দ্র মোদীর বৈঠক হয়। গতকাল নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়। আজ বায়ুসেনা প্রধানের সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রস্তুতি নিয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেকটা মুহূর্তের সেই আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাকিস্তান, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। ভারতীয় বীর সেনাদের সামনে কতক্ষণ টিকতে পারবে পাকিস্তান? এই প্রশ্ন এই মুহূর্তে গোটা বিশ্ব করছে। তবু যুদ্ধ জিগির তুলে চোখ রাঙাতে ভুলছে না ইসলামাবাদ। উপযুক্ত জবাব দেওয়া হবেই। আজ আমাদের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই হুঙ্কার, কি বলছেন? উপযুক্ত জবাব দেওয়া হবেই। साथियों, एक रक्षा मंत्री के रूप में मेरा दायित्व है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं, और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। শুনলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি বললেন মুতোর জবাব, মানে উপযুক্ত জবাব দেওয়া হবেই। তাহলে যে ভাষায় পাকিস্তান বোঝে সেই ভাষাতেই জবাব। ইসলামাবাদ শুনতে পারছে কি, দেখতে পারছে কি? आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. প্রস্তুতি সারা, প্রত্যাঘাতের কৌশল তৈরি, এবার অ্যাকশন। ইসলামাবাদ ভালো করেই জানে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস ভারতের ব্রহ্মাস্ত্র। ব্রহ্মোসের আতঙ্কে পাকিস্তান আবদালি ব্যালিস্টিক মিসাইল টেস্ট ফায়ার করেছে। ছবিটা দেখুন, আবদালি মিসাইলের টেস্টের সময়ের ছবি। তাহলে ব্রহ্মোসের জবাব দিতে পাকিস্তানের আবদালি? ইসলামাবাদ কতটা ভয় পেয়েছে আবদালি মিসাইলের টেস্ট ফায়ারে সেটা স্পষ্ট। কিন্তু সে গুড়ে বালি। আমাদের ব্রহ্মোস তো আসেই, এবার আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্র নিচ্ছে ভারত। প্রলয় মিসাইলও পাকিস্তানের আবদালির থেকে বেশি শক্তিশালী, এতটাই শক্তিশালী যে প্রলয় ডেকে আনতে পারে এই ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের আবদালি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ভারতের প্রলয়ও শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। আবদালির রেঞ্জ 450 কিলোমিটার, তুলনায় প্রলয় আরো শক্তিশালী। সাধু সাবধান, পহেলগাঁও হামলার পর প্রত্যাঘাত হবেই। প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছেন, জঙ্গিরা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে লুকোক, হ্যাঁ, জঙ্গিরা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে লুকোক, খুঁজে খুঁজে জঙ্গিদের নিকেশ করা হবে।
একথা এর আগে প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন। আজ সেই সুর অনুরণিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর কণ্ঠে। आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं, उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपनी जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं, प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। পাকিস্তান এবার টের পাবে কত ধানে কত চাল বলে, এবার বুঝবে। ব্রহ্মোস প্রলয় সে তো রয়েছে, এবার ভারতের হাতে এসেছে ইগলা এস মিসাইল। হ্যাঁ, ইগলা এস মিসাইল শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র কাঁধে বয়ে ফায়ার করা যাবে। আসুন দেখি ইগলার শক্তি। পাকিস্তান সাবধান, আরো শক্তি বাড়লো ভারতের। এবার ভারতীয় সেনার ভাড়ারে এলো নতুন মারণাস্ত্র। পোশাকি নাম ইগলা এস মিসাইল। রুশ প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র খুব শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। জরুরি ভিত্তিতে রাশিয়ার নির্মিত এই এয়ার ডিফেন্স মিসাইলের অর্ডার দেয় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। সেই মতো সপ্তাহখানেক আগেই ভারতীয় সেনা হাতে পেয়ে গেল এই নতুন মিসাইল। মোদী সরকারের খরচ হলো 260 কোটি টাকা। কিভাবে কাজ করে এই ইগলা এস মিসাইল? নতুন এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ভারতীয় সেনা কাঁধে চাপিয়ে যুদ্ধক্ষেত্রে বয়ে নিয়ে যেতে পারবে। যদি পাক যুদ্ধ বিমান, ড্রোন বা চপার সীমান্তের কাছাকাছি চলে আসে, তাহলে কাঁধে চাপিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল ফায়ার করা যায়। বহুদিন ধরেই বিশ্বের নানা প্রান্তে এই মিসাইল সিস্টেমের ব্যাপক কদর রয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি পোর্টেবল, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বলে। আকাশে কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে একবার লক করতে পারলে সিস্টেমের ইনফ্রারেড টার্গেটের হিট সিগনেচার লক্ষ্য করে ধেয়ে যায়। 8 কিলোমিটার দূরের ও প্রায় 4 কিলোমিটার উপরের উড়ন্ত টার্গেটকেও নিখুঁত লক্ষ্যভেদ করতে পারে এই ক্ষেপণাস্ত্র। 1990 সাল থেকেই দেশে বিদেশে অনেক যুদ্ধে রুশ নির্মিত ইগলা সিরিজের মিসাইল ব্যবহার হয়েছে। ইগলা এস ওই সিরিজের আধুনিকতম ভার্সন। উড়ন্ত ড্রোন, চপার বা যুদ্ধ বিমানের ইঞ্জিন থেকে বেরোনো তাপমাত্রাকে লক্ষ্য করে আঘাত আনতে পারে ইগলা এস। ব্যর্থতার হার প্রায় 0%। ভারতীয় সেনা ওয়েস্টার্ন সেক্টরে অর্থাৎ পাক সীমান্তের কাছে এই সিস্টেম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে দেশি প্রযুক্তিতে নির্মিত মার্ক 1 ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন ও ইন্টারডিকশন সিস্টেমও। সম্প্রতি জম্মুতে সেনার 16 কর্পস এলাকায় এই ডিফেন্স সিস্টেম ব্যবহার করেই পাক ড্রোন নামিয়েছে সেনা। যুদ্ধক্ষেত্রে এই মিসাইলের কদর ও সক্ষমতা এতটাই যে ভারতীয় বায়ুসেনাও ইনফ্রারেড নির্ভর এই একই মিসাইলের জন্য দরপত্র জারি করেছে। ভারতের পদাতিক বাহিনী আরও 48টি লঞ্চার ও 90টি ইনফ্রারেড নির্ভর মিসাইলের নতুন বরাত দিয়েছে। কেন্দ্রের নজরে রয়েছে রাশিয়ারই লেজার বিম নির্ভর ভেরি স্ট্রং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমও। সেগুলিও দ্রুতই চলে আসবে। ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাক সেনাবাহিনীতে গণ ইস্তফা। পাখতুনখোয়া সহ পাক সেনার একাধিক ফ্রন্টিয়ারে গণ ইস্তফার খবর। খামতি মেটাতে দিনমজুরির ভিত্তিতে অস্থায়ী নিয়োগের আবেদন জানিয়ে চিঠি পাক সেনার ডিজিএম অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন মেজর জেনারেলের। অনেকে ইস্তফা দিয়েছেন, যুদ্ধ লাগলে সামাল দিতে পারা যাবে না। পেশওয়ারের 11 কর্পসের কমান্ডারের দায়িত্ব থাকা লেফটেন্যান্ট জেনারেলকে চিঠি দিয়ে কাতর আর্তি জানিয়েছেন পাক সেনার ডিজিএমও। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, ডিজিএমওর এই কাতর আর্তি পাকিস্তানের এই মুহূর্তে দুর্দশা আরো প্রকট করছে নাকি? দিনমজুরির হিসেবে সেনা নিয়োগ? একদমই, দেখো একটা দেশের সেনার ডিজিএমও যারা থাকেন তাদের গুরুত্ব এবং দায়িত্ব সর্বাধিক থাকে। সেদিক থেকে পাকিস্তানের ডিজিএমও যে চিঠি দিয়েছেন 11 কর্পসের পেশোয়ারের 11 কর্পসের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেলকে, তাতে কিন্তু তিনি রীতিমতো চিঠিতে বলেছেন যে লাগাতার গণ ইস্তফা দেওয়াতে সেনাবাহিনীর ভয়ঙ্কর খামতি তৈরি হয়েছে এবং সেই কারণে দিন প্রতি খরচ হচ্ছে পার ডে হিসাবে খরচ ধরে যেন ট্রাইবাল যুবক যারা ফাইটার হিসাবে কাজ করতে চায়
তাদেরকে যেন সেনাতে নিয়োগ করা হয়, নইলে কিন্তু সামাল দেওয়া যাবে না। কারণ ট্রাইবাল এলাকার বিভিন্ন এলাকা ধরে ধরে তিনি একটা তালিকা তৈরি করেছে, তাতে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্রন্টিয়ারে মিলিয়ে প্রায় কয়েক লক্ষ সেনা এখন তাদের খামতি রয়েছে। সেক্ষেত্রে ভারতীয় সেনা যদি হামলা করে, চিঠি ফরতে ফরতে লেখা রয়েছে, ভারতীয় সেনা যদি প্রত্যাঘাতে করে তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, মোকাবিলা করা সম্ভব হবে না। তাই পেশোয়ার, পাখতুনখাওয়া সহ একাধিক ট্রাইবাল এলাকা থেকে যেন যুবকদের নিয়োগ করা হয়, তাদের দিন প্রতি খরচ দিয়ে দেওয়া হবে, তারা যতদিন থাকবে সেই হিসেবে তাদেরকে খরচ দেওয়া হবে। তার মানে আমি জানি না, তার মানে এই প্রশ্নটা এই মুহূর্তে বাতাসেই তোলা থাক যে ইন্টার্ন দিয়ে ইন্টার্নশিপ করতে আসা, মানে ইন্টার্ন দিয়ে শিক্ষানবিশ দিয়ে অভিজ্ঞ ভারতকে আদৌ সামাল দেওয়া যাবে কিনা এটা ভাববার মতন পরিস্থিতিই নেই। কথাতে আছে না যে অতি বার বেরোনা ঝড়ে পড়ে যাবে, সেই প্রবল ঝড় পাকিস্তানের ঘরে উঠেছে। পাকিস্তান টের পাচ্ছে, তাই তো কাঁপছে, কিন্তু বুঝতে দিচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। সেই ঝড়ে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বালুচিস্তানে পাক সেনার প্রতিরোধ। বালোচ বিদ্রোহীদের প্রবল দাপটে সেখানকার মঙ্গোচর শহর হাতছাড়া ইতিমধ্যে হয়ে গিয়েছে। ফলে ওই সিঁদুরে মেঘ দেখা বলে সেটা দেখছে এখন ইসলামাবাদ। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান এবার ভেঙে যাবে কি? নতুন দেশ হিসেবে মাথা চাড়া দেবে কি বালুচিস্তান? ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির পাক সেনা প্রধানের, অথচ আসিম মুনিরের বিরুদ্ধেই পাকিস্তানে ক্ষোভ দানা বাঁধছে। মুনির ভেবেছিলেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির তুলে সেই ক্ষোভের আগুনে জল ঢালবেন। ভবি ভুলল কই, উল্টে পাক সেনা প্রধানের উস্কানিতে বিপদ বেড়ে গিয়েছে পাকিস্তানে। আর এক আশঙ্কাও বাড়ছে, নিজের ঘরেই রক্তচক্ষু দেখাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এবার কি তাহলে খণ্ড খণ্ড হবে পাকিস্তান? নতুন দেশ হবে বালুচিস্তান? বালুচিস্তান লিবারেশন আর্মি শুরু করেছে অপারেশন জিরপোহাজক। এখন বালুচিস্তানে অপারেশনের চূড়ান্ত পর্যায়ে, বালুচিস্তানে আজাদির অপারেশনে PLA। ঘুম উড়ে গিয়েছে ইসলামাবাদের। এই ভিডিও বালুচিস্তানের কালাত সরকারি অফিস, পুলিশ স্টেশন, পাক সেনার চেকপোস্ট, পাক সেনার ক্যাম্প, সব জায়গাতেই উঠছে PLA এর পতাকা। আসিফ মুনিরের সেনা হয় পালিয়ে গিয়েছে, নয় সারেন্ডার করেছে। দীর্ঘদিন ধরেই পাক সেনার বিরুদ্ধে লড়াই করছে বালুচিস্তান লিবারেশন আর্মি, কিন্তু হঠাৎ করেই PLA এত শক্তি বাড়ালো কি করে? গোটা মঙ্গোচর শহরেরই তারা দখল নিয়ে নিল। তার পিছনেও পাক সেনা প্রধানের এক নির্দেশ। কেন? পহেলগাঁও হামলার পর মুনির নিশ্চিত ছিলেন ভারত প্রত্যাঘাত করবেই এবং প্রথম টার্গেটই হবে পাক অধিকৃত কাশ্মীর। সেই কারণে বালুচিস্তান থেকে বহু সেনা জওয়ানকে তুলে পিওকেতে মোতায়েন করেছেন মুনির। সেটাই কাল হলো। বালুচিস্তানে পাক সেনার সংখ্যা কমতেই PLA তাদের অপারেশন চূড়ান্ত পর্যায়ে নিয়ে এক, চীন ও পাকিস্তানের সিপেক করিডর বন্ধ করা, 2 পাকিস্তান থেকে বালুচিস্তানকে স্বাধীন করা। নিজের ঘরেই চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে ইসলামাবাদ, অথচ লম্ফঝম্প চলছে, ফাঁকা আওয়াজ। ভারতের ভয়ে প্রলাপ বকছে পাকিস্তান। এবার ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়ার পাকিস্তানের রাষ্ট্রদূত। ভারত পরমাণু হামলা চালালে পরমাণু বোমা দিয়েই জবাব, আতঙ্কে হুঁশিয়ারি মোহাম্মদ খালিদ জামালির। পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধনের 13 দিন পেরিয়ে গিয়েছে, জঙ্গিরা এখনো অধরা। 26 জনকে খুনের পর কাশ্মীরে লুকিয়ে মুসা এবং তার সাঙ্গপাঙ্গরা, তার সঙ্গীরা সম্ভবত দক্ষিণ কাশ্মীরে তারা ঘাপটি মেরে লুকিয়ে আছে। শুধু তাই নয়, ঘন ঘন তারা অবস্থান বদল করছে। কারা এই জঙ্গিদের, এই পাক জঙ্গিদের কারা আশ্রয় দিচ্ছে? কাশ্মীর জুড়ে আরো জোরদার তল্লাশি চালিয়েছে বাহিনী। पहलगाम आतंकी हमले के बाद कश्मीर घाटी में सुरक्षा जो है वो चाक चौबंद है और लगातार एंटी टेरर ऑपरेशन कश्मीर के कई इलाकों में ज्वाइंट सुरक्षा बलों द्वारा चलाए जा रहे हैं। इसी बीच सरहद के इलाकों से लेकर पर्यटन स्थलों तक BSF के जवान लगातार दिन रात तैनात है, सक्षम है। इस समय मौजूद है गुलमर्ग की हसीन वादियों में, जहां पर आप देख सकते हैं मेरे साथ बॉर्डर सिक्योरिटी फोर्सेस के जवान हैं
देश के ये वीर सपूत है जो सरहदी इलाकों को सुरक्षित रखते हैं। ये जो टीम मेरे साथ मौजूद है ये है बीएसएफ की पेट्रोलिंग टीम। इसमें कई गाड़ियां और कई जवान मौजूद है और ये गुलमर्ग की जो सुरक्षा है उसे इंश्योर करने का प्रयास करते हैं। और इस तमाम इलाके में बीएसएफ की जो तादाद है वो फिलहाल बढ़ती हुई दिख रही है। फ्रंटलाइन डिफेंस फोर्स बीएसएफ लगातार अपना जो कार्य है सरहदी इलाकों से लेकर कश्मीर घाटी के अन्य हसास इलाकों तक इसी तरह अंजाम देते आई है। लेकिन फिलहाल पहलगाम में आतंकी हमले के बाद सबसे महत्वपूर्ण ये रहा कि पर्यटन स्थलों पर जो पर्यटक है वो किस तरह सुरक्षित महसूस करें। उसी के चलते बीएसएफ के ये तमाम जवान, बहादुर जवान लगातार गुलमर्ग जैसी हसीन वादियों और नॉर्थ कश्मीर के अन्य पर्यटन स्थलों पर मौजूद हैं, पेट्रोलिंग कर रहे हैं, पैदल, गाड़ियों में, टफ टेरेन्स में, जंगलों में, सड़कों पर और आसपास के तमाम होटल्स के भी। तो कहीं ना कहीं ये पूरे भारतवर्ष में एक संदेश देने की कोशिश है कि देश का जवान यहां तैनात है, वो सक्षम है और लगातार यहां पर पर्यटकों को लेकर वो सुरक्षा इंश्योर कर रहा है। इस तरफ थोड़ा आगे चलकर मुर्तजा दिखा पाए तो आप देख सकते हैं लंबा पेट्रोलिंग जो है यहां पर जवानों का हमारे साथ इस समय मौजूद है। और जो इसी तरह गुलमर्ग चूंकि दुनिया भर में मशहूर है उसके चलते यहां पर बड़ी तादाद में पर्यटक आते थे। लेकिन पहलगाम आतंकी हमले के बाद पर्यटन में करीबन 90% जो है वो कमी देखने को मिली। लेकिन अब ये जवान जो है ये यहाँ डिप्लॉय होने का मकसद ये है कि इन इलाकों को सुरक्षित किया जाए, क्योंकि बैसरन के इलाके में जिस तरह जंगल से आते हुए आतंकियों ने पर्यटकों को अपना टारगेट बनाया, उसके चलते पर्यटन स्थल गुलमर्ग जो है ये भी पहाड़ियों और जंगलों से घिरा हुआ है। और इस तरफ मुर्तजा दिखाएं, आप देख सकते हैं पेट्रोलिंग गाड़ी में जो हमारे साथ जवान मौजूद है ये लगातार अलर्ट है। यही अलर्टनेस अब पर्यटन स्थल गुलमर्ग में और अन्य जगहों पर देखने को मिल रहा है। আসলে ইতিহাস সবকিছুরই সাক্ষী থাকে। ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান বারবার হেরেছে, এই কথার বারবার ভারতের মনে করানোর দরকার পড়ে না। 1971 সেখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে, অসাধ্য সাধন বললেও কম বলা হয়, মাত্র 120 জন জওয়ানকে দিয়ে পাকিস্তানের 2000 সেনাকে পর্যুদস্ত করেছিলেন। আর যিনি করেছিলেন তার নাম বারবার বলতে ইচ্ছা করে, কুলদীপ সিং চাঁদপুরি। যুদ্ধের সেই স্মৃতি এখনো তরতাজা রাজস্থানের মরুভূমিতে। ঐতিহাসিক সেই রঙ্গলওয়ালা, সেই রঙ্গলওয়ালায় TV9। ये राजस्थान का सरहदी इलाका है और इस वक्त मैं खड़ा हूं भारत पाकिस्तान सीमा पर। और ये जो सीमा का इलाका है यहाँ पर आप देख सकते हैं कि जो तापमान है वो 47 डिग्री से ऊपर है। यहाँ खड़े रहना मुश्किल है, रेत जो है तप रही है। लेकिन इस जो है तपती रेत के अंदर भारतीय सेना के जवान जो है किस तरीके से सीमा की रक्षा करते थे। 1971 के दौरान जब लोंगेवाला का युद्ध हुआ था उस दौरान ये बंकर काम में लिए गए थे और ये जो बंकर हैं पूरी तरीके से बुलेट प्रूफ है। यहाँ देख सकते हैं इस पर जो है नंबर भी लिखे गए हैं। ये नंबर जो हैं ये बताते हैं कि ये जो बंकर था ये उस वक्त जो है काम में लिया गया था। 1971 का युद्ध था और मैं अंदर जाने का प्रयास करता हूँ। यहाँ अंदर आके यहाँ से आपको दिखाने का प्रयास करूँगा कि जो सेना के जवान हैं वो किस तरीके से, ये जो आप देख सकते हैं कि ये जो खिड़की है इस खिड़की से पूरी तरीके से जो है सामने पाकिस्तान की जो सीमा है उस पर जो है नज़र रखते थे। और ये जो बंकर है ये लोहे का बना हुआ बंकर है और पूरी तरीके से बुलेट प्रूफ बंकर है। ये जो 1971 की लड़ाई हुई थी तो राजस्थान के लोंगेवाला स्थित ये लड़ाई हुई थी और उस वक्त जो है ब्रिगेडियर कुलदीप सिंह चांदपुरी ने 120 सिपाही, मात्र 120 सिपाहियों के दम पर जो है पूरी तरीके से लोहा लिया था पाकिस्तान के 2000 सैनिकों से। इस पूरी लड़ाई के अंदर जो है जो है 200 से ज़्यादा पाकिस्तानी सैनिक मारे गए थे और 45 से ज़्यादा टैंकों पर कब्जा किया गया था। ये जो लड़ाई है ये जब लड़ी गई थी तो उस वक्त के बाद में जो पूरी तरीके से ये बताती है कि भारतीय सेना का जो गौरव है और भारतीय सेना का जो साहस है, अदम्य साहस है, और उसके साथ साथ में जिस तरीके से जो पाकिस्तान को उन्होंने जो धूल चटाई थी, ये टैंकर उस बात के गवाह हैं। और जो ये आप देख सकते हैं कि ये किस तरीके से ये बनाया गया है। ये जो तापमान है यहाँ पर राजस्थान के रेगिस्तान में जिस तरीके से तापमान होता है 47 डिग्री से ऊपर, उस तापमान के बीच में भारतीय सेना के जवान यहाँ रहते थे और इस बंकर में जो पूरी तरीके से जो पाकिस्तान की तरफ से आने वाली कोई भी गतिविधि पर निगाह रखते थे। तो ये बताता है कि भारतीय सेना का ये गौरव है और किस तरीके से जो अदम्य साहस के दम पर 1971 का युद्ध जो है
एक बड़ा युद्ध था वो जीता गया था और पाकिस्तान को धूल चटाई थी। मेरे सहयोगी जतिन के साथ ध्वज आर्या, TV9 भारतवर्ष। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH